নমস্কার, আমি আর মহু আবারও আপনাদের কাছে চলে এসেছি। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আর আমরা আজকে একেবারে মায়ের কথা হাতে নিয়েই আবার বসেছি। আজকে আমাদের যেটা প্রশ্ন, আমরা তো আসলে এই বইগুলো নিয়ে হাতে বসি কারণ আমাদের এই সময়ের নানান সমস্যার সম্মুখীন হই তারই উত্তর খুঁজতে। আজকে যে উত্তরটা খুঁজতে আমরা বসেছি সেটি হলো যে সম্পর্ক কিসে তৈরি হয়, সম্পর্ক লালন করার জন্য কতটা যত্ন প্রয়োজন হয়, সেই যত্ন আপনি কিভাবে নেবেন। দেখেনি মা কি উত্তর দিয়ে গেছেন আমাদের জন্য। আমরা যদি বইটি থেকে একদম সরাসরি পড়ি তাহলে দেখব যে একজন এসে বলছেন যে একদিন নহবতে মা বসিয়া পান সাজিতেছিলেন। আমি পাশে বসিয়া দেখি মা কতকগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন, আর কয়েকটা শুধু সুপারি চুন দিয়া সাজিলেন। আমি বলিলাম, কই এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি বা কার, আর এগুলিই বা কার? মা বলিলেন, এই ভালোগুলি ভক্তদের, এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে। হ্যাঁ, ওগুলি ওই এলাচ না দেওয়াগুলি ওর জন্য, উনি তো আপনার আছেনই। এই অবধি বলে আবার অন্য প্রসঙ্গে গেলেন, এবং একেবারে অন্য প্রসঙ্গ, আমাদের এখানে প্রয়োজন নেই ঠিকই, কিন্তু তবু না জায়গাটা পড়ে থাকতে পারছি না। মা বেশ গাহিতে পারিতেন। লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রিতে মৃদু গলায় গান করিতেছিলেন, বেশ জমিয়াছে, ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলিতেছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ ভালো, বেশ ভালো। তো খুব সুন্দর, মানে খুব মিষ্টি জায়গাটা একেবারে। এই যে সম্পর্কের মধ্যে একটা কিছু লোককে নতুন যারা আসছেন তাদের পানে এলাচ লবঙ্গ এগুলো দিচ্ছেন, এবং ঠাকুরের পানে কিছু দিচ্ছেন না, এবং ঠাকুরই তার গান শুনে পরের দিন ঠাকুরই বলছেন যার পানে এলাচ দেওয়া হচ্ছে না তিনিই বলছেন কাজে বেশ গান হচ্ছিল, বাবা বেশ ভালো, বেশ ভালো। গিন্নির গান শুনে আর কি খুব খুশি হয়েছে। ঠাকুরের মায়ের পারস্পরিক সম্পর্কটা না বেশ ভালো কথা মশাই, মৌজ করে। হ্যাঁ, এর আগে বেশ অনেকগুলো দিন আগে আমরা একটা জায়গায় পড়ছিলাম, একদিন আলোচনা করছিলাম মায়েরই কথা, যে মা বলছিলেন যে একটু যদি নরম হওয়া যায় তাহলে যুদ্ধ থেমে যায়। ইগোলেস, হ্যাঁ, আমরা যেটা ইগোলেস বলছি, আসলে নরম হওয়া মানে ওই একটু সিম্প্যাথেটিক হওয়া, আমার মনে হয় আরও বেশি এমপ্যাথেটিক হওয়া। আমরা একটা কথাই বলি যে সফট হওয়া, সফট হওয়া, অন্যের সমস্যাটা একটু ফিল করে তার সাথে কথা বলা, যেটা আমরা সবসময় বলি, যেটা আমরা সবসময় চাই হতে, অ্যাকচুয়ালি এটা হোক আর কি, যে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি আমার সমস্যাটা বুঝতে। আসলে আমরা যার সাথে এগুলো শেয়ার করি আমাদের মনে হয় তারা তো আমার মতো সমস্যাটা ফেস করছে না, তাই তারা আমার সমস্যাটা বুঝতে পারছে না, এবং এখান থেকে অভিমানের সৃষ্টি। এইখানে তুমি কি করে বুঝবে? হ্যাঁ, এবং তার মানে ওই এক্সপেকটেশন না মেটার একটা ব্যাপার, এবং একটা কোথাও অবিশ্বাস, এবং এই অবিশ্বাসটা আসছে, তার মানে উল্টো দিকের মানুষটা যেটা প্রদর্শন করছেন সেটা বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে তার মধ্যে, তাই তো এদিকের লোকটাও অবিশ্বাস করছে। তার মানে সেই সুতো ধরে যেতে গিয়ে তোমার নিজেকে প্রদর্শনের মধ্যে অনেস্টি নেই, তুমি সেটা মন থেকে কথা বলছো না, মন মুখ এক করে বলছো না, সব পরপর পরপর পরপর। হয়তো এরকমও হতে পারে যে সে হয়তো ঠিকমতো দেখাচ্ছে, মানে তার হয়তো ঠিকমতো ফুটে বেরোচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে যে যতটা ওর সেটার রিয়াকশন দেখানো দরকার ছিল ততটা তো দেখাচ্ছেন। তার মানে তার প্রতি এতটাই এক্সপেকটেশন, এগুলো সব ওই ব্যাপারগুলো থেকে আসে। আসলে আসল কারণটাই বোধহয় রিলেশনশিপ, যেটা এখন খুব উচ্চারিত শব্দ কিন্তু ভীষণ মিসকোটেড। এটার যেহেতু কোনো অভিধান হয় না যে এই 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 করতে হবে, এটার যেহেতু কোনো রকম কোনো মিশ্রণ রসায়ন হয় না যে এটা এত পার্সেন্ট ওটা এত পার্সেন্ট, তো এইটার ওপরেই না আমরা আমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা ইগো যাবতীয় যা কিছু সেটার উপরে চাপিয়ে একটা বোঝা, একটা ভার করে রেখে দিই, যাবতীয় বোঝা ওর উপর চাপিয়ে ফেলি, যেটার জন্য যে কেউই, মানে একটা রিলেশনশিপে থাকা দুটো মানুষ কেউই স্বস্তির শ্বাস ফেলে বাঁচতে পারে না। এই রিলেশনশিপটাকে বয়ে নিয়ে যাওয়াটা তখন একটা বোঝা, একটা ভারী বস্তু হয়ে দাঁড়ায়, একটা পাথর হয়ে দাঁড়ায়। সেটার জন্যই বোধহয় এত মানুষ মুক্তি খোঁজে, কারণ মন থেকে তো কিছু করতে পারে না। আমরা এই যে এতগুলো চাপাচ্ছি,
একটা বাচ্চার ওপরে, একটা কুড়ির ওপরে, একটা ছোট চারা গাছের ওপরে যদি বিস্মন ইট কেউ চাপিয়ে রেখে দেয়, তাহলে কি চারা গাছটা আর বাড়বে, আর জন্মাবে? হবে না তো। তো এই সম্পর্কগুলো ঠিক সেই জিনিসটাই হয়, কারণ তার শুরুতে ভুল। একদম। এটা দেখো, একটা কিছু জিনিস থাকে যেটা হয়তো সম্পর্ক, যে তাদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, অথচ দুজনে সম্পূর্ণ বিপরীত, কিন্তু তাও টিকে গেছে। তার মানে তারা জানে জেলটা কোথায়, এবং পারস্পরিক শ্রদ্ধাটা দরকার। এবং একটা সম্পর্কের ক্ষেত্রে মা যেটা আগে বলছেন যে কোনটা কতটা ছাড়বে, কে কতটা রাখবে, সেইটা জানাটা ভীষণ দরকার। দুজনেই যদি সমানভাবে গাগ করতে করতে এগোই, তো ঠোকাঠুকি লাগতে বাধ্য। তার জায়গায় একজন যদি একটু সরে আসে, আচ্ছা ও এখন বড্ড এগোচ্ছে, একটু সরে আসি, পরে বুঝাবো। এই যে এই মানে একজন একজনকে না বললেও সে বুঝে যাচ্ছে, তার মানে সে চাইছে জিনিসটা থাক। আসল কথা হচ্ছে আমরা চাইছি কি না, চাইলে কিভাবে চাইছি। মা দেখো সম্পর্কটা তৈরি করছেন, আমরা হয়তো শুনে খুব হাসছি বা পড়ে খুব হাসছি, যে দেখো বুদ্ধি দেখো, কিন্তু সম্পর্কটা মানে এত সূক্ষ্মভাবে তিনি তো আপনার আছেন। হ্যাঁ, এবং মহুয়া এখানে বলতে গিয়ে হঠাৎ করে এক্ষুনি মনে পড়লো যে ঠাকুরও কিন্তু যখন অল্প বয়সী ছেলে ছোকরারা আসছে, তাদের সাথে রঙ্গরসিকতা করে তাদের বাঁধছেন একদম। মানে এবং বলছেন আমিষ ধোয়া জল না দিলে ওরা আসবে কেন? যাকে যেটা দিয়ে টানার সেটা দিতে হবে, মানে ভীষণ রকম। যেটা আমরা সবসময় এমনিও খেয়াল করে থাকি। আমরা বলছিলামও, এর আগেও আলোচনা করেছি, সংসারে থাকা। আসলে আমরা সবসময় বলি সংসারের মতো জায়গাতে সত্যি একটু তো দেখানেপনা দরকার। মানে যে কোনো কিছুরই একটু প্রকাশের মাত্রাটা ওই আমাদের ভলিউমের বিগ নবের মতো একটু কোথাও বাড়াতে হয়, কোথাও কমাতে হয়। মানে ওটা দেখাতে দেখাতে যখন ওটা একেবারে উল্টো দিকের মানুষটার মনের মধ্যে ঢুকে যাবে, তখন আর না দেখালেও চলবে। ঠিক। এবং প্রত্যেকটা, যেটা তুমি শুরুর কথা বললে শ্যামলী, প্রত্যেকটা সম্পর্কে একটা লালন পালন, একটা যত্ন দরকার, একটা যত্ন দরকার। সার ছাড়া জল ছাড়া বাড়ে না। তোমার এই যে এই দেখো মা পান সাজছেন, এই যে যত্ন করে, তার যতটুকু দেওয়ার, হ্যাঁ, কারণ তার তো তখন নহবতে পয়সা নেই, তার হাতে অত কিছু নেই, তো মানে অনেক কষ্টে টেনে টুনে তিনি সংসার চালাচ্ছেন, কিন্তু তাও তার ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, তার প্রকাশ মাধ্যমটা কি? মাধ্যমটা ওই একটু এলাচ দিচ্ছেন, একটু লবঙ্গ দিচ্ছেন, ওইগুলো একটু যত্ন দিয়ে তাদের বাঁধছেন। বাঁধতে গেলে কিন্তু একটা কিছু দরকার পড়ে, এরপরে সেই যে মায়ের সাথে তাদের সম্পর্ক হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীকালে বিশ্লেষণ করতে করতে দেখবো, যেখানে স্বামীজির মতো লোক বলছেন ঠাকুর যান আমি ভিতর নই, মা ঠাকুরানী গেলেই সর্বনাশ। কিন্তু সেটা তো এমনি এমনি একদিনে আসেনি। তার প্রথম সুতোটা বোধহয় এইখান থেকে, যে ওই পানের মধ্যে লবঙ্গ এলাচ। এটা যে জানো, এটা আমাদের সাংসারিক ক্ষেত্রে যে কত বড় টিপস, এটা কেউ ভাবতে পারবে না যদি আমরা একটু তলিয়ে দেখি। সমস্ত ক্ষেত্রে, মিথ্যে ভুল বলা হলো হয়তো, সাংসারিক ক্ষেত্রে শুধু নয়, কর্মক্ষেত্র, পেশাগত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। মহুয়া, আজকে তুমি আমার ব্যাপারে ফিল করো, সেটা তুমি মনে মনে ফিল করলে আমি সেটা ধরবো কি করে, যদি তার ছিটে ফোটা প্রকাশ না পায়। আজকে প্রকাশটা পাই বলেই তো আমরা এতদিন ধরে এতজন মানুষ মিলে বেঁধে বেঁধে আছি। একদম, ওটা তো আমাদের কর্মের জায়গা। কেউ যে কোনো দিকে ছিটকে 36 হয়ে আমরা ছড়িয়ে পড়তে পারতাম, কারণ আমরা রুজি রোজগারের জায়গাটা তো আমাদের ছড়াতেই হবে। কিন্তু সেই জায়গাটাকে অতিক্রম করে আমরা বেঁধে আছি, তার কারণ আমরা প্রত্যেকের জন্য কিছু না কিছু প্রকাশ করছি। শুধু ভেতরে ভালোবাসাটা থাকলেই হয় না। এবং যে কারণে দেখো, একইভাবে সেই প্রকাশটা যে আমরা চাই সেটাও দেখাতে হবে। হয়তো প্রসঙ্গটা অন্য, কিন্তু ঠাকুর আমাদের বলেছেন যে বাচ্চাটা জন্মানোর পরে, মানে বিড়াল ছানা কাঁদলে তবে তার মা আসে। বিড়াল ছানা যদি না কাঁদে, মা তো জানে যে ভালো আছে, তার মানে আমাকে দরকার নেই। তার মানে আমার প্রয়োজনের প্রকাশটাও দেখাতে হবে, যে আমি শুধু বসে থাকবো, ও তো আমাকে দেখালো না, কিন্তু আমি যে তার উপস্থিতি চাই, তার প্রকাশটা চাই, তার সংস্পর্শ চাই, সান্নিধ্য চাই, আমি যে সেটার জন্য অপেক্ষা করছি, সেইটাও তো দেখাতে হয়। এটা এখানেই আজকের দিনে চলে আসে ইগো। আমি কেন দেখাবো, ও কেন এগিয়ে আসবে না, ও কেন বুঝলো না, বোঝো ঠেলা। মানে ব্যাপারটা সবটাই আমরা নিজেদের দিকে দেখি না, ও কেন বুঝলো না। আসলে আমাদের আগের জন্মের এরা মা দিদিমারা হয়তো একটু বেশি সইতেন, কিন্তু এটাও ঠিক যে সয় সেই রয়, সে পায় কিছু। আমি বলছি না সবটাই একেবারে উজাড় করে দিয়ে যাওয়া হোক, সেটা নয়,
কিন্তু মানে সব কিছুরই একটা ব্যালেন্স থাকাটা ভীষণ দরকার সম্পর্কের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, ছোট বড় যে কোনো ক্ষেত্রে, এবং বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। আমি এটাই একটু আগে বলতে যাচ্ছিলাম যে মানে হয়তো প্রসঙ্গ তো একটু অন্যরকম হবে, কিন্তু একই প্রসঙ্গের ক্ষেত্রে তুমি ধরো যখন মহুলা আবৃত্তির ব্যান্ড আরম্ভ করেছিলে, তখন আজকের যে সত্য সভ্য চিনু এরা যারা আছে, দেবদীপ এরা যারা আছে, তখন কত বাচ্চা বাচ্চা ছেলে ছিল, এবং প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, 20 বছর আগে নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে, পড়ছে ওরা 70টা। হ্যাঁ, আর তাদের বাবারা বা অন্যরা অন্যরকম পেশার সঙ্গে যুক্ত, একদম তারা জানেন না এই পেশা, তাদের নিজস্ব কারুর বিজনেস আছে, কারুর অন্য চাকরি আছে, অন্য কিছু আছে, যে তাদের ছেলেরা কোথায় কোথায় যাবে তারা তাদের হয়তো ঠিক করাও আছে সে। হ্যাঁ, তো তারপরে এই যে তারা বেঁধে গেল একটা, এটাও তো সম্পর্ক, কেউ তো কাউকে চিনতো না, হঠাৎ করে মানে প্রয়োজনে কেউ কোথাও থেকে এসে হাজির হয়েছে, কোনো পারিবারিক পরিচিতি কিচ্ছু নেই, মানে প্রয়োজনে উড়ে উড়ে এসে হাজির হয়েছে, সোজা কথা। এবং তারপর দেখেছে জেল করেছে, বা হয়তো সে তার মাঝখানে অনেক বিস্তর কাঠখড় পুড়িয়েও, কারণ কোনো কিছুই কাঠখড় পোড়ানো ছাড়া আগুন জ্বলে না, তো বিস্তর কিছু পরেও একটা জায়গায় বেঁধে গেছে, একটা জায়গায় টিকে গেছে, কেউ কোথাও ছিটকে যায়নি, হয়তো তাদের পারিবারিক বেশ কিছু বিধিনিষেধ উপেক্ষা করে একদম টিকে গেছে। কিন্তু সেটা কিসের জোরে? সেটা তো কাউকে একটা টানতে হয়েছে, কাউকে একটা বাঁধতে হয়েছে। এই যে আজকের যদি মাঝখানে দাঁড়িয়ে তুমি এই যে তোমার চারধারে যে এই ছেলেগুলো, যেহেতু একটা ব্যান্ড, ওই জন্যই বলছি আমি যে সবাইকে নিয়ে তো এক চলতে হয়েছে, একদম সবাইকে নিয়ে চলতে হয়েছে। আজকে যদি পরিবার একদম, যে কেন যে ভোকাল, মানে আমি ভোকাল বা আমার ডিরেকশন বা আমি জাস্ট কথার কথা বলছি, যে এই ব্যাপারটা যদি গাছ চাড়া দিয়ে বেশি মাথা চাড়া দিয়ে উঠতো, ঠিক আছে মিউজিক হ্যান্ডস তো আমি পাল্টেও দিতে পারি, মানে তুমি তাকে ব্যান্ডের সদস্য বলে, আমারই একজন বলে দেখা, ওরা যখন বাচ্চা ছিল, আজকের ওরা ক্ষেত্রে প্রত্যেকেই একটা বিঘ্নব হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মানে আজকের এরা তো ছিল না, ওরা সবাই তৈরি আমি তো পাল্টে নিতে পারি, কারণ আমি তো মেন ভোকাল। এবং একটা বাচ্চা ছেলে যখন এসেছে, তখন কিন্তু সে একা আসেনি, তার একটা ফ্যামিলি ফুল নিয়ে এসেছে, কারণ তার বড় হওয়া, তার শিক্ষা দীক্ষা, তার ওই বাড়ির পার্টিকুলার পরিবেশ, তার মানসিকতা, চিন্তা ভাবনা, সবটাই ওই জায়গা থেকে এসেছে। এবং তারা কেউ জানে না যখন এসেছে যে আমি এত বছর ধরে টিকে যাব, না কে বানতে সম্ভবই না, যে এতগুলো বছর, বোধহয় 20-22 বছর ধরে আমরা টিকে আছি এরকম ভাবে। এটা যেখানে শাওলি, যেখানে পরিবার ভাঙছে, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙছে, যেখানে 12 বছর বিয়ের পরও বাচ্চা বড় হয়ে গেছে, 20 বছর বিয়ের পরও যেখানে ভাঙছে, বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পরও ভাঙছে, সেখানে এতগুলো পরিবারের ছেলে বা এতগুলো পরিবারের রুজি রোজগার, এতগুলো পরিবারের দায়িত্ব, এরা বাচ্চা ছিল, এরা এখন আজকে পরিবারের মাথা হয়েছে, তো এতগুলো দিন পেরিয়ে গেছে, সেখানে এতগুলো জায়গা বেঁধে বেঁধে থাকা, এটাও বোধহয় একটা তোমার ওই মিউজিয়ামে একটা শোকেসে রেখে দেখানোর মতো বিষয়বস্তু। আসলে ওই মানে তুমি আজকে ব্যাপারটা সম্পর্ক, আমি আজকে ওদের কথা বলছি তার কারণ তোমাদের জার্নিটা, ওদের ছোটবেলাটা পরপর বছরগুলো দেখেছি, এবং বাইরে থেকে দেখেছি, আমি হয়তো বাইরে থেকে দেখেছি, দূর থেকে দেখাটা কিন্তু একটা ঠিকঠাক দেখা, ভেতরে একজন হয়ে দেখা, আর বাইরে থেকে দেখছি, এবং বাইরে থেকে দেখছি আজকের যেটা দাঁড়িয়ে বুঝছি, যেখানে একটা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে না, সেখানে এতগুলো ছেলে এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে এক জায়গায় এসে বেঁধে আছে কোন জাদুতে। এটাই হচ্ছে সম্পর্কের যত্ন, এবং এটাই ওই যে মায়ের কথায় একটু নরম হতে জানতে হয়, একটু ছাড়তে জানতে হয়, কোথাও কোথাও মা কিন্তু স্পষ্ট করে বলছেন একটু ছাড়তে জানতে হয়, অন্যকে মান দিয়ে একটু নিজে নিচু হয়ে চলতে জানতে হয়। এবং এই যে ব্যাপারগুলো, সে আমি মানে সবকটা জিনিস, এগুলো হয়তো ছোট টিপস, আমি জানি না, এগুলো থেকে যদি কেউ শিখতে চান, যদি কেউ নিতে চান, যেহেতু মানে একটা রান্নাঘর দেখি, তো সত্যি কথা বলতে একটা রান্নাঘর দেখছি, সেখানে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, সবকটা ক্ষেত্রেই হয়তো যেহেতু তুমি প্রত্যেকটা জিনিস ডিরেক্ট করো, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট মেক করো, সব করো, করো, পুরো ওভারঅল জিনিসটাতে থাকো, সেখানে তুমি ডিরেক্টর, প্রডিউসার, পাস্টেল এন্টারটেনমেন্ট, তুমি ডিরেক্টর, কিন্তু
কোথাও কোথাও যেখানে ধরো সত্য পুরোটাই কনসেপ্ট মেকিং বা পুরোটাতেই আছে, সেখানে কিন্তু স্বচ্ছন্দে সত্য অ্যাজ এডিটর হিসেবে সামনে আসছে, ডিরেক্টর হিসেবে সামনে আসছে, সেখানে কোথাও ইগো নেই। না, মানে আমি উদাহরণগুলো তুলে নিয়ে এসে দেখাচ্ছি যেগুলো হয়তো খুবই ঘরের কথা, কিন্তু উদাহরণ হিসেবে সামনে এই যে তুমি বললে যে কোথাও কোথাও প্রকাশটা না করলে বোঝা যায় না, কেন প্রকাশ করছি? যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক 18 বছর পরেও ভাঙছে, স্বামী 20 বছর পরেও ভাঙছে, খুব পরিচিত মানুষের কাছ থেকেও শুনছি ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারপরও স্বামী স্ত্রীকে আলাদা হতে হচ্ছে, এই ইগো ক্ল্যাশের জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে আরেকজনকে ডিরেক্টর, মানে বিইং আ ডিরেক্টর, একজন মানে একজন ওই সুপার ডিরেক্টর থাকলো, বিইং আ ডিরেক্টর আরেকজনকে স্বচ্ছন্দে তুলে নিয়ে আসা যাচ্ছে যে ভাই যা করেছে ও করেছে, যা ক্রেডিট ওর প্রাপ্য, এবং সেই ভিউটা যদি মানে অ্যাজ আ মেন ডিরেক্টর তার কোনো এপিসোডের থেকেও যদি সেটা লক্ষ কোটি মানে আরও কয়েক লক্ষ ভিউ বেশি ছাড়িয়ে যায়, তাতেও তার কোনো সমস্যা হয় না, তাতেও কোনো সমস্যা হয় না, উল্টা আমরা তাকে ধরে খাওয়া খাওয়া এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা ইগোলেস জায়গা ছাড়া এটা হয় না, এটা হয় না, এবং এটা একদিনে হয়নি। এটার পেছনে সার জল দিতে হয়েছে, যে কারণে বলছি বাইরে বাইরে থেকে দেখা, এটার পেছনে সার জল দিতে, কারণ এখন তো তুমি বৃত্তটার মধ্যে ঢুকেছো, ঢুকে তারপরে তুমি দেখছো সারাদিনই কি চলছে কি হচ্ছে, তুমি সার জল কোথায় কোথায় দিতে হয়। এবং সবটা জিনিস সামলি, একটা বাচ্চাবেলা একজনের মনস্তাত্ত্বিক একরকম মানে মনস্তত্ত্ব একরকম থাকে, পরবর্তীকালে কিন্তু একটা মানুষ যখন পূর্ণ হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, নিজে একটা ফ্যামিলি হয়েছে, তার মনস্তত্ত্ব পাল্টায়, তা সত্ত্বেও মানে মনস্তত্ত্ব পাল্টানো সত্ত্বেও সম্পর্ক এক কোথায় থেকে যায়, কেন থেকে যায়, তাদের তো মনস্তত্ত্বগুলো পাল্টাচ্ছে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, মনস্তত্ত্ব পাল্টাচ্ছে, তাহলে কি খটাখটি হয় না? নিশ্চয়ই হয়, কারণ খটাখটি হওয়াটা একটা স্বাস্থ্যের চিহ্ন যে বেঁচে আছে সবাই, খটাখটি না হওয়াটা অস্বাস্থ্যের চিহ্ন। কেন জানো? সব জায়গায় ওই জো হুজুর মাথা নিচু, এবং ভেতরে ভেতরে মরে আছে, আচ্ছা যা বলছে তাহলে তো সেই ব্যাপারটা তো প্রাণের চিহ্ন নেই, খটাখটি হওয়াটা স্বাস্থ্যের চিহ্ন, এবং খটাখটি করার পরিবেশটা বজায় রাখা সেটাও স্বাস্থ্যের চিহ্ন। আমি যা বলছি সেটাই ফাইনাল। একদম, তোরা ভাই আমার কাছ থেকে টাকা পাচ্ছিস, খুব ক্রুড ভাষায় বলতে গেলে, খুব ক্রুড ভাষায় বলতে গেলে, কথা বলতে গেলে পুরোটাই আমি ক্রুড ভাষায় বলতে পছন্দ করি, এই কারণে যে ওই যে সুকুমার রায়ের কথা আছে না, গজাল মেরে গোঁজাবো, খুব দরকার এই সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলার, এই কথাগুলো দেখার, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসার খুব দরকার, যেটা একটু আগে তুমি নিজেই বললে যে প্রকাশ না করলে বোঝা যায় না। তো যেখানে যেখানে আমি জানি যে আমার রান্নাঘরে যে এমন একজন, আমার রান্নাঘরে যদি একটা অমৃত রান্না করা হয়, যদি একটা অমৃত রান্না করা, আমি যদি তার রেসিপিটা জানি, আমি যদি তার কি করে হচ্ছে সেটা জানি, সেটা যদি আমি আর 5 জনের সঙ্গে না শেয়ার করি, সেটা আমার স্বার্থপরতা। রামানুজ প্রথম যখন মন্ত্র পেয়েছিলেন গুরুর কাছ থেকে, গুরু পরিষ্কার বলে দিয়েছিলেন, রামানুজগো যখন গুরু পরিষ্কার বলে দিয়েছিলেন এই মন্ত্র কোথাও শেয়ার করবে না, কাউকে দেবে না। কেন? কারণ এই মন্ত্র জপলেই সে সিদ্ধ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, এই শর্তে তাকে মন্ত্র দিয়েছিলেন গুরু। রামানুজ মন্ত্র পাওয়ার পরে রামানুজ দেখলেন যে তার নিজের ফিলিং একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তিনি নিজেকে আগে দেখলেন যে তার কোথায় কোথায়, মানে সিদ্ধ মন্ত্র তো পাওয়ার সঙ্গে সঙ্গে রামানুজ বদলেই যাচ্ছেন তখন, এবং বদলানোর সঙ্গে সঙ্গে রামানুজের মনে একটা আদিগন্ত করুণা জেগে উঠলো যে এত মানুষ এত মানুষ এত মানুষ এত কষ্টে, এত মানুষ এত দুঃখে। রামানুজ রাস্তা দিয়ে যেতে যেতে প্রত্যেকে বলতে বলতে গেলেন, তোমাদের একটা দারুণ জিনিস দেবো, আমার সঙ্গে এসো। এবার পেছনে পুরো একটা মানে একটা সংসার চললো, সবাইকে পেছনে নিয়ে একটা পাহাড়ের ওপর উঠে রামানুজ বিরাট জোরে সেই মন্ত্রটা উচ্চারণ করছেন যে এই মন্ত্র তোমরা জপো, তোমরা মুক্তি পাবে। তিনি জানেন যে তিনি কিন্তু গুরুর নির্দেশ অমান্য করছেন, লঙ্ঘন করছেন, সবটা জানেন, এবং গুরুর নির্দেশ অমান্য করার ফল সেটাও জানেন, কিন্তু ওই যে সম্পর্ক, রামানুজ চাইছেন অমৃত বিতরণ করতে। তারপর তিনি গুরুদ্রোহেও পড়লেন, কিন্তু রামানুজের কথা শুনে, রামানুজের উদ্দেশ্যটা শুনে গুরুদেব তাকে ক্ষমা করলেন। গুরুদেব বললেন আমি জানতাম তুমি এটাই করবে, যে কারণে নিজের রান্নাঘরে অমৃত রান্না হলে তার রেসিপি ভাগ না করে নেয়াকে আমি স্বার্থপর মনে করি না। এসালে আসলে এটা এবং এর সাথে অবশ্যই আমরা মাকে ধরে আছি, মানে এর সাথে নিজেদের কথা, নিজেদের দেখানে পোনা, দেখো তোমার পিঠ চাপড়ে আমার কোনো লাভ নেই, সত্যি কথা, তোমার পিঠ চাপড়ে কোনো লাভ নেই, অন ক্যামেরা বলছি, কোনো লাভ নেই। কিন্তু কিন্তু
আসলে একটা মানুষ যদি দেখাতে পারে, সেটাকে সামনে নিয়ে আসা। ভাই, আমার গাছে যদি একটা ভালো ফুল হয়, আমি সেটা ঘরে না রেখে দিয়ে বারান্দায় রাখবো কেন? না, এখানে আসলে শুধু আমার একার নয়, আসলে এখানে সবার, মানে আমি সকলে আমি মিলে- বলছি যে দেখো, একটা ফ্যামিলিকে যখন সামনে আনতে হয়, হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ মানে একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে কি? হেড অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, এইখানে আসলে ওই কথাটা আসে যে আমাদের বাবা মায়েদের দেখে আমাদের পরের প্রজন্মরা তৈরি হয়। সেভাবে যেহেতু সত্য, সভ্য, চিনু ওদের থেকে আমি অনেকটা বয়সে বড়, অবভিয়াসলি তখন আমার দায়িত্বটা বেশি ছিল। বড়দের তো দায়িত্বটা বেশি, আমাদের বড়দেরই যেটা- তো বড়দেরই তো আগে নিচু হতে হয়, হ্যাঁ, আগে ছোট যেটা- হতে হয়, বা মানে আচ্ছা, তোদের হ্যাঁ। বোঝাতে গেলেও নিজের ইগোটা ভাঙতে হয়। হ্যাঁ, আমি আসলে- যদি আমার ইগোতে আমি বড়, আমাকে মানতেই হবে। হ্যাঁ, চাপিয়ে দিয়ে কিছু হয় না। মা যদি চাপিয়ে দিতেন না, তাহলে আজকের মা কিছু হয়ে বসতেন বুঝতেন না। না। এই যে আমরা মা বলে ডাকছি, আজকের আমরা অমুক মাতাজি এবং তমুক মাতাজি বলে এইখানেই তো ডাকতাম। আমাদের, দেখো এইখানেই তো আমাদের এই বই পড়ার বা এই জীবন আলোচনা করার বা এই দেখানো পথগুলো নিয়ে আলোচনা করার সার্থকতা। যদি আমরা সেটা আমাদের নিজেদের পার্সোনাল জীবনে সেটা অ্যাপ্লাই করতে না পারলাম, তাহলে তো মনমুখ এক না করলে আমাদের, আমার মনে হয় আমাদের সেই আলোচনা করার আমাদের অধিকার এবং জন্মায় না। এটাকেই আমি স্পিরিচুয়ালিটি বলে মনে করি। হ্যাঁ, মানে আজকে যেটা তুমি আমরা- ভাবছো সেটা তুমি করছো, মানে শুধু আমি আমার ওয়ান ফাইন মর্নিং না। খাটে শুয়ে শুয়ে ভাবলাম, পরের দিন উঠেই আমি অন্য কাজ করতে গেলাম। না, কারণ একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে, এই স্বীকারোক্তিটা আমাদের করতেই হবে দুজনকেই, যে আমরা যে কথাটা মঙ্গলবার বা শুক্রবার বলে আপনাদের সামনে বসে বলছি, আমরা যদি সেই যাপনটা সেই অনুযায়ী না করতে পারতাম, তাহলে আমরা বোধহয় এই কাজ করারও বোধ হয় না, তাহলে আমরা একেবারেই এই কথা বলারও অধিকারী হতাম না, আমরা যোগ্য হতাম না, সেটা আমাদের অপরাধ হতো। সেই অপরাধটা করা আমরা কেউই কোনোভাবে চাই না। এবং অবভিয়াসলি আসলে আলোর সঙ্গে থাকতে থাকতে তা আলোকিত হয়ই মানুষ, অন্ধকার কাটেই। এটা হয়তো আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলতে চলতে এটা এখন আর আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু এটা এই আলোরই প্রভাব। এবং ওই পজিটিভিটি আসলে পজিটিভিটিকেই টানে, এটারও তো একটা ব্যাখ্যা আছে। আজকে আমরা মাকে নিয়ে কাজ করছি, চেষ্টা করছি, মায়ের তিথি, জন্মতিথি পালন করছি, উদযাপন করছি, এমনকি আমাদের কত মানুষ স্টুডিওতে পর্যন্ত মায়ের ছবি, মানে মাকে নিয়ে আমরা বসে থাকি, মায়ের ছবি, মা ওখানেই প্রতিষ্ঠিত। তো এইটা বোধহয় আমরা অধিকারী হতাম না যদি না এই রাস্তাটাতে নিজেরা চলতে চেষ্টা করতাম, এই প্র্যাকটিসটাতে যদি না নিজেরা আসতাম। এই মানে আমাদের শোভা পেত না, না একেবারেই উচিত হতো না, একেবারেই শোভা পেত না মুখে। এবং এত মানুষ যে আমাদের ভালোবাসছেন, আপনাদের আশীর্বাদ করছেন, কমেন্টেও অনেকেই সেটা- বলছেন, মানে অনেকে লিখছেন যে মা তোমাকে আশীর্বাদ করছি, কমেন্টে লেখেন। তো এটাও বোধহয় আসতো না যে এত স্বতঃস্ফূর্ত উৎসারিত হতো না, মানে একটা হৃদয়কে ছোঁয়। একদম, আমরা এইভাবেই আরও বেঁধে বেঁধে থাকি, আমরা এইভাবেই আরও আলোয় থাকি। আসলে আমাদের পথটা সত্যিই বড় সহজ, যদি আমরা সহজাতভাবে বাঁচতে পারি, যদি আমরা সহজাতভাবে চলতে পারি। সহজ কথা সহজে বলতে হবে, সহজ কথা সহজভাবে প্রকাশ করতে হবে, অহেতুক জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই, সময় নষ্ট ছাড়া আর কিছু হয় না। আর মা ঠাকুর আমাদের তো পথ দেখিয়ে গেছেন, আর আমরা তো সত্যি স্বামীজির মতো অত কাজ কোনোভাবেই করতে পারবো না। তাহলে তার ছিটে ফোটা একটু এদিক ওদিক ওই পড়ে থাকা নুড়ি পাথর যদি একটু নেড়ে চেড়ে দেখতে পারি, হাতে তোলারও সামর্থ্য নেই আমাদের। এভাবেই আমরা সকলে মিলে একসাথে চলতে থাকি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আর যাবার আগে আরও একবার একটু মনে করিয়ে দিই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, তাহলে আমাদের অনেকগুলো নতুন নতুন ধরনের নিয়ে আসা কাজ আমরা চট করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। নয়তো আপনারা আমাদের খুঁজে পাবেন না, আমরা হারিয়ে যাব আপনাদের থেকে। এই হারিয়ে যেতে আমরা চাই না যে একদম। এভাবেই আমাদের ভালোবাসায় বেঁধে রাখুন, আমাদের সঙ্গে বেঁধে থাকুন, আমাদের জাপটে জড়িয়ে থাকুন, আর প্রতি মঙ্গলবার শুক্রবার আমাদের সঙ্গে থাকুন। আর পারলে আমাদের স্টুডিওতে চলে আসুন, আর আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, এবং যদি কোনো ঘটনা, কোনো কারুর জীবনী, কোনো কারুর বাণী আপনাদের কোনো রকম পজিটিভ কিছু এনার্জি দিয়ে থাকে, সেটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একটা ছোট্ট ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিন। শুধু ভিডিওটা যখন করবেন ফোনটাকে এরকম লম্বা করে ধরবেন, মানে ভার্টিক্যালি যেন হয়, এইটুকুই। আর আমাদের কোথায় পাঠাবেন, মেল আইডি যাচ্ছে, এমবেড করে দিয়েছে শুভম কৌশিক, আর এছাড়াও মহুয়া দিয়ে দেবে ডেসক্রিপশানে, আপনারা ওখানে মেল করুন। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলে ভালো থাকার পাসওয়ার্ড।